অয়নের হাত দুটো যেন মাটির ভাষা বোঝে, তার আঙুলের চাপে নরম এঁটেল মাটি কথা বলে ওঠে, রূপ নেয়। শান্তিনিকেতনের পাশের এক ছোট্ট গ্রাম, নাম পলাশবনী। এই গ্রামেরই এক কোণে অয়নের ছোট মাটির বাড়ি, আর তার পাশেই তার সাধনার কুমোরশালা। তার বানানো পোড়ামাটির অপূর্ব মূর্তি আর কারুকার্য করা বাসনপত্রের খ্যাতি গ্রাম ছাড়িয়ে শহরেও পৌঁছে গেছে। অয়ন নিজে শান্ত, অন্তর্মুখী, তার কাজের মতোই নিপুণ আর গভীর। তার পৃথিবী জুড়ে আছে তার স্ত্রী প্রিয়া আর তার শিল্প। প্রিয়া গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার হাসিতে যেন সকালের শিশির ঝরে পড়ে। অয়নের নীরব পৃথিবীতে প্রিয়া ছিল কিচিরমিচির করা এক পাখি। তাদের ছোট্ট সংসারটা ছিল অয়নের নিজের হাতে গড়া এক নিখুঁত মাটির পাত্রের মতো, মসৃণ, সুন্দর আর ভালোবাসায় পূর্ণ। এই সংসারে তৃতীয় ব্যক্তি ছিলেন ঈশ্বরবাবু, অয়নের বাবা। গ্রামের প্রাচীন মন্দিরের প্রাক্তন সেবায়েত, এখন বয়সের ভারে ক্লান্ত। তিনি ছিলেন স্বল্পভাষী, নিজের মধ্যেই গুটিয়ে থাকা একজন মানুষ। অয়ন আর তার বাবার মধ্যে সম্পর্কটা ছিল উষ্ণ, কিন্তু কিছুটা দূরত্বের। যেন এক শান্ত নদী, গভীর, কিন্তু স্রোতের শব্দ শোনা যায় না। অয়ন ছোটবেলা থেকেই জেনে এসেছে তার মা তাকে জন্ম দিয়েই মারা গেছেন, বাবা একাই তাকে বড় করেছেন। প্রিয়া প্রায়ই শ্বশুরমশাইয়ের স্বাস্থ্যের জন্য চিন্তা করত। ইদানিং তিনি বড্ড ভুলো মনের হয়ে যাচ্ছিলেন, মাঝে মাঝে কেমন যেন বিভ্রান্ত হয়ে তাকিয়ে থাকতেন। কিন্তু অয়ন ভাবত, এ আর কিছুই না, শুধুই বার্ধক্যের ছাপ। সেদিন ছিল আষাঢ়ের এক সন্ধ্যা। আকাশে কালো মেঘের ঘন ঘটা, যেন কোনো এক মহাকাব্যিক যুদ্ধের প্রস্তুতি চলছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আলোয় পলাশবনির ভেজা গাছপালাগুলো ভৌতিক দেখাচ্ছে। সারা দিন ধরে ঈশ্বরবাবুর শরীরটা ভালো ছিল না। প্রিয়া তাকে ওষুধ খাইয়ে নিজের ঘরে শুইয়ে দিয়ে এসেছিল। অয়ন তার কুমোরশালায় একটা নতুন দুর্গা মূর্তির মুখের কাজ শেষ করছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। মাটির সোদা গন্ধ আর বৃষ্টির ঝমঝম শব্দ মিলেমিশে একাকার। হঠাৎ মাঝ রাতে প্রিয়ার ঘুমটা ভেঙে গেল। দরজায় একটা খসখস শব্দ হচ্ছে। প্রিয়া ভাবল হয়তো ঝোড়ো হাওয়ায় দরজাটা কাঁপছে, কিন্তু শব্দটা থামল না, বরং আরও স্পষ্ট হল। ভয়ে ভয়ে সে বিছানায় উঠে বসল। দরজাটা ক্যাচ করে খুলে গেল। বাইরের বারান্দার টিমটিমে আলোয় একটা ছায়ামূর্তি ঘরের ভেতর প্রবেশ করল। প্রিয়ামূর্তিটা চিনতে পারল, শ্বশুরমশাই। মিডল এজড ফিমেল, বিভ্রান্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তার শরীরটা কাঁপছিল, কপাল বেয়ে ঘাম ঝরছে। তার হাতে ধরা ছিল একটা পুরনো বিবর্ণ পোড়া মাটির পুতুল। তিনি বিড়বিড় করে কি যেন বলছিলেন, যা এই বৃষ্টির শব্দে বোঝা যাচ্ছিল না। প্রিয়া কিছু বলার আগেই ঈশ্বরবাবু
টলতে টলতে তার বিছানার দিকে এগিয়ে এলেন। তার দৃষ্টি ছিল শূন্য, যেন তিনি এই ঘরে থেকেও এখানে নেই। তিনি প্রিয়ার পাশে বিছানায় বসে পড়লেন। প্রিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ভয়ে তার শরীর জমে যাচ্ছিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। মিডল এজ ফিমেল কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ওকে খুঁজে পাচ্ছি না, ওকে কোথায় রেখে এলি? এই বলেই তিনি পুতুলটা প্রিয়ার দিকে বাড়িয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে কুমোর শালার কাজ শেষ করে অয়ন ঘরে ঢুকল। মিডল এজ ফিমেলের বিদ্যুৎ চমকের তীব্র আলোয় সে ঘরের ভেতরে দৃশ্যটা দেখল। তার বাবা মাঝরাতে তার স্ত্রীর বিছানায় বসে আছেন। অয়নের পৃথিবীটা এক মুহূর্তে দুলে উঠল। তার হাতে ধরা মাটির তালটা মেঝেতে পড়ে ঝুরঝুর করে ভেঙে গেল, ঠিক যেমন করে তার বিশ্বাসটা ভেঙে গেল। তার বুকের ভেতরটা রাগে, অপমানে আর অবিশ্বাসে জ্বলে উঠল। সে চিৎকার করে উঠল, বাবা! অয়নের চিৎকারে গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। অয়নের চিৎকারে গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। মিডল এজ ফিমেল চমকে গিয়ে তার দিকে তাকালেন। তার চোখের বিভ্রান্তি তখনও কাটেনি। প্রিয়া ভয়ে আর বিস্ময়ে জমে গিয়েছিল। তার মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছিল না। অয়নের চোখে তখন আগুন জ্বলছে। অয়ন তখন আগুন জ্বলছে। সে যা দেখেছে তার কাছে তার একটাই অর্থ হয়। সে তার বাবাকে কোনো প্রশ্ন করার সুযোগ দিল না, কোনো কৈফিয়ত চাইল না। তার মাথায় তখন একটাই চিন্তা ঘটছে, তার সম্মান, তার পরিবারের পবিত্রতা আজ কলঙ্কিত হয়েছে। তুমি মাঝরাতে আমার স্ত্রীর ঘরে কি করছ? অয়নের গলা রাগে কাঁপছিল। ঈশ্বরবাবু কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু তার আগেই অয়ন আবার গর্জে উঠল, ছে! আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। কথাগুলো সপাং করে চাবুকের মতো ঈশ্বরবাবুর কানে লাগল। তার চোখের ঘোরটা ধীরে ধীরে কাটতে শুরু করল। তিনি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিলেন। তিনি দেখলেন প্রিয়া ভয়ে সাদা হয়ে গেছে, আর তার নিজের ছেলে তাকে দেখছে চরম ঘৃণা আর নিদবেরই চোখে। অয়ন, তিনি কাঁপা কাঁপা গলায় বলতে গেলেন, চুপ করো। অয়ন তার কাছে এগিয়ে এলো। একটা কথাও বলবে না। তোমার মতো নোংরা লোকের মুখ আমি দেখতে চাই না। অপমানের জ্বালায় ঈশ্বরবাবুর মুখটা লাল হয়ে গেল। তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতায় তার পা টল ছিল। প্রিয়া ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল, অয়ন, তুমি যা ভাবছ তা নয়, বাবা অসুস্থ। তুমি চুপ করো প্রিয়া। অয়ন স্ত্রীর দিকেও ঘুরে দাঁড়াল। তুমি ওর হয়ে সাফাই গাইতে এসেছ? আমি নিজের চোখে সব দেখেছি। অয়নের যুক্তিবুদ্ধি তখন পুরোপুরি লোপ পেয়েছে। তার শিল্পী মন, যা এতদিন ধরে সৌন্দর্য আর শৃঙ্খলা তৈরি করেছে, আজ তা ক্রোধ আর সন্দেহের বিশৃঙ্খলায় ডুবে গেছে। চিৎকার চেঁচামেচিতে পাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেল। দু-একজন দরজা খুলে উঁকিঝুঁকি মারতে শুরু করল। গ্রামের নিস্তব্ধ রাতে অয়নের বাড়ির কলহের খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে সময় লাগল না। অয়ন বুঝতে পারল এই ঘটনা আর ঘরের ভেতর সীমাবদ্ধ নেই। কাল সকালের মধ্যে গোটা গ্রাম এটা নিয়ে কথা বলবে। তার পূর্বপুরুষের সম্মান, যা সে এতদিন ধরে রক্ষা করে এসেছে, তা আজ ধুলোয় মিশে যাবে।
এই চিন্তাটা তাকে আরও হিংস্র করে তুলল। সে তার বাবার হাত ধরে টানতে টানতে তাকে ঘর থেকে বের করে দিল। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঈশ্বরবাবু টলতে টলতে বারান্দায় গিয়ে পড়লেন। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। অয়ন আঙুল তুলে দরজার দিকে দেখাল। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি তোমার মতো বাবার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ঈশ্বরবাবু হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অবিশ্বাস, যন্ত্রণা আর গভীর এক কষ্ট ফুটে উঠল। তিনি একবার প্রিয়ার দিকে তাকালেন, যেন কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো কথা বললেন না, শুধু নীরবে সেই ঝড় বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে পা রাখলেন। অন্ধকার আর বৃষ্টির ধারার মধ্যে তার দুর্বল শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অয়ন সশব্দে দরজাটা বন্ধ করে দিল। প্রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতে চেষ্টা করল। তুমি এটা কি করলে অয়ন? বাবা অসুস্থ, উনি কোথায় যাবেন এই রাতে? অয়ন তাকে এক ঝটকায় সরিয়ে দিল। যেখানে খুশি যাক, আমার বাড়িতে ওই লোকের কোনো জায়গা নেই। তার মন তখন পাথর হয়ে গেছে। সে জানত না এই এক রাতের ক্রোধ আর ভূত বোঝাবুঝির জন্য তাকে সারা জীবন ধরে অনুতাপ করতে হবে। সে জানত না সে শুধু তার বাবাকেই বাড়ি থেকে বের করে দেয়নি, নিজের জীবনের সুখ আর শান্তিকেও চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়েছে। পরের দিন সকালে ঝড় থেমে গিয়েছিল, কিন্তু অয়নের জীবনে যে ঝড় উঠেছিল তা থামার কোনো লক্ষণ ছিল না। সকাল হতেই খবরটা গোটা পলাশবনিতে ছড়িয়ে পড়ল। চায়ের দোকানে, পুকুর ঘাটে, গ্রামের মোড়ে মোড়ে শুধু একটাই আলোচনা, ঈশ্বরবাবু আর তার ছেলের কীর্তি। লোকেরা অয়নের দিকে সহানুভূতির চোখে বাঁকাচ্ছিল, কিন্তু সেই সহানুভূতির আড়ালে ছিল এক ধরনের কুৎসিত আনন্দ আর কৌতূহল। ঈশ্বরবাবুর প্রতি সবার ছিল এক রাশ ঘৃণা আর ধিক্কার। ছি ছি, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, কেউ একজন বলল। এমন বাপের মুখ দর্শন করাও পাপ, আরেকজন সায় দিল। এই সব কথাগুলো তীরের মতো অয়নের বুকে বিঁধছিল। অপমান আর লজ্জায় তার মাথা কাটা যাচ্ছিল। সকালে গ্রামের পঞ্চায়েত প্রধান কয়েকজন মুরব্বিকে নিয়ে অয়নের বাড়িতে এসে হাজির হলেন। এটা ছিল এক ধরনের সামাজিক বিচার। পঞ্চায়েত প্রধান গম্ভীর গলায় বললেন, অয়ন, যা শুনেছি তা কি সত্যি? অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না, তার নীরবতাই যেন সবকিছুর স্বীকারোক্তি। একজন মুরব্বি বললেন, ঈশ্বরবাবুকে আমরা সবাই শ্রদ্ধা করতাম। উনি এমন কাজ করতে পারেন আমরা ভাবতেও পারিনি। গ্রামের মুখে চুনকালি মাখিয়ে দিল। পঞ্চায়েত প্রধান রায় দিলেন, এই গ্রামে এমন লোকের কোনো স্থান নেই। ঈশ্বরবাবু যদি গ্রামে ফিরে আসেন তাহলে পঞ্চায়েত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি অয়নের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না বাবা, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি যা করেছ ঠিকই করেছ, এমন বাবার সাথে সম্পর্ক না রাখাই ভালো। পঞ্চায়েতের এই সমর্থন অয়নের ক্রোধকে আরও উস্কে দিল। তার মনে হল সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সে তার সম্মান বাঁচিয়েছে, তার পরিবারকে বাঁচিয়েছে। কিন্তু প্রিয়া এই সব কিছু মেনে নিতে পারছিল না। তার মন বলছিল কোথাও একটা বড় ভুল হচ্ছে। শ্বশুরমশায়ের সেই রাতের বিভ্রান্ত চাহনি, তার কাঁপা কাঁপা গলা, হাতে ধরা সেই পুরনো পুতুলটা, সবকিছুই প্রিয়ার মনে সন্দেহের জন্ম দিচ্ছিল। সে অয়নকে বোঝানোর অনেক চেষ্টা করল। অয়ন, আমার কথাটা একবার শোনো, বাবা সেদিন স্বাভাবিক ছিলেন না। আমার মনে হয় উনার শরীর বা মনে কোনো একটা বড় সমস্যা হয়েছে। অয়ন কোনো কথাই শুনতে রাজি ছিল না। প্রিয়া, দয়া করে আর ওই লোকের হয়ে কথা বলো না। যা হবার হয়ে গেছে, আমি আর এই ঋষ্য নিয়ে কোনো আলোচনা চাই না। কয়েকদিন কেটে গেল।
ঈশ্বরবাবুর কোনো খোঁজ পাওয়া গেল না। অয়ন নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করল, কিন্তু পারল না। তার হাত আর আগের মতো মাটির কথা শুনছিল না। তার গড়া মূর্তিগুলোর মুখে কেমন যেন একটা যন্ত্রণার ছাপ ফুটে উঠছিল। প্রিয়ার মনটা সারাক্ষণ ছটফট করত। শ্বশুরমশাই কোথায় আছেন, কেমন আছেন, এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে সিদ্ধান্ত নিল সে নিজেই সত্যিটা খুঁজে বের করবে। সে ঠিক করল সে সেই মন্দিরে যাবে যেখানে ঈশ্বরবাবু একসময় সেবায়াত ছিলেন। হয়তো সেখানে গেলে কোনো সূত্র পাওয়া যেতে পারে। পরদিন সকালে অয়নকে কিছু না বলেই প্রিয়া মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রাচীন মন্দিরটা গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছের নিচে অবস্থিত। জায়গাটা খুব শান্ত আর নির্জন। মন্দিরের বর্তমান পুরোহিত ছিলেন একজন বৃদ্ধ, জ্ঞানেন্দ্র ঠাকুর। তিনি ঈশ্বরবাবুকে খুব ভালো করে চিনতেন। প্রিয়া তাকে সব কথা খুলে বলল। জ্ঞানেন্দ্র ঠাকুর সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। মা, ঈশ্বর বড় ভালো মানুষ ছিল, কিন্তু তার কপালে অনেক দুঃখ। সে যা করেছে আমি বিশ্বাস করি সে হোসে থেকে করেনি। প্রিয়া উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি কিছু জানেন ঠাকুরমশাই? জ্ঞানেন্দ্র ঠাকুর বললেন, আমি বিশেষ কিছু জানি না, তবে এটুকু জানি তার একটা গোপন দুঃখ ছিল যা সে কাউকে বলত না। মাঝে মাঝে দেখতাম সে মন্দিরের পেছনের ভাঙা ঘরটায় গিয়ে চুপ করে বসে থাকত। ওই ঘরটায় তার কিছু পুরনো জিনিসপত্র রাখা আছে। প্রিয়ার মনে একটা আশার আলো জ্বলে উঠল। সে জ্ঞানেন্দ্র ঠাকুরের অনুমতি নিয়ে সেই ভাঙা ঘরটার দিকে এগিয়ে গেল। ঘরটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। পুরনো জিনিসপত্রের উপর ধুলোর আস্তরণ জমেছে। প্রিয়া সাবধানে এক এক করে জিনিস সরাতে লাগল। একটা পুরনো ট্রাঙ্কের নিচে সে একটা ছোট কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটা বেশ পুরনো, কিন্তু খুব যত্ন করে রাখা। কাঁপা কাঁপা হাতে প্রিয়া বাক্সটা খুলল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা কাপড়ে মোড়া জিনিস ছিল। প্রিয়া কাপড়টা খুলতেই চমকে উঠল। ভেতরে ছিল একটা পোড়া মাটির হাড়, দুটো ভাঙা টুকরোয় বিভক্ত, আর তার নিচে ছিল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় ঈশ্বরবাবুর কাঁপা কাঁপা হাতের লেখা প্রিয়ার চোখে পড়ল, অয়ন আমার ছেলে নয়। এই একটা বাক্য পড়েই প্রিয়ার মাথাটা ঘুরে গেল। তার মনে হল সে এমন এক রহস্যের দরজায় এসে দাঁড়িয়েছে যা খুললে হয়তো তাদের সবার জীবন চিরদিনের জন্য বদলে যাবে। এদিকে বাড়িতে একা অয়ন একটা বেনামি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, ঈশ্বরবাবুকে বিশ্বাস করো না, সে তোমার শত্রু। সে শুধু তোমার বাবাই নয়, আরও অনেক কিছু লুকিয়ে রেখেছে। চিঠিটা পড়ে অয়নের বুকের ভেতরটা কেঁপে উঠল। এইসবের মানে কি? প্রিয়ার হাত থেকে ডায়েরিটা প্রায় পড়েই যাচ্ছিল। অয়ন আমার ছেলে নয়। এই কথাগুলো তার মাথার মধ্যে হাতুড়ির মতো আঘাত করছিল। তার মানে কি? তাহলে অয়ন কার ছেলে? ঈশ্বরবাবু কেন এই সত্যিটা এতদিন লুকিয়ে রেখেছেন? হাজারো প্রশ্ন প্রিয়ার মনে ভিড় করে এলো। সে দ্রুত ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। ঈশ্বরবাবুর হাতের লেখা অস্পষ্ট। অনেক জায়গায় কালির দাগ ছড়িয়ে গেছে, যেন চোখের জলে ভিজে। ডায়েরিতে লেখা ছিল ৩০ বছর আগের এক রাতের কথা। সেদিনও এমনই এক ঝড় বৃষ্টির রাত ছিল। গঙ্গার ঘাটে আমি ২টি শিশুকে কুড়িয়ে পেয়েছিলাম। ২টি যমজ শিশু, কাপড়ে জড়ানো, ঠান্ডায় কাঁপছিল। তাদের মা হয়তো তাদের ফেলে চলে গেছে। আমি দুজনকেই বুকে তুলে নিলাম, কিন্তু আমার সামর্থ্য ছিল না দুজনকেই বড় করার। আমি অসহায় ছিলাম। প্রিয়া পড়তে পড়তে শিউরে উঠল। যমজ শিশু? তার মানে অয়নের একজন যমজ ভাই আছে? সে কোথায়? ডায়েরির পরের পাতায় লেখা ছিল, আমি অনেক দ্বিধার পর একটি শিশুকে নিজের কাছে রাখলাম।
তার নাম দিলাম অয়ন। অন্য শিশুটিকে আমি ঘাটের এক মাঝির কাছে দিয়ে এসেছিলাম, এই আশায় যে সে হয়তো তাকে দেখভাল করবে। কিন্তু পরদিন সকালে গিয়ে শুনি সেই মাঝি রাতের বেলাতেই তার নৌকা নিয়ে উধাও হয়ে গেছে। সেই শিশুটির আর কোনো খোঁজ আমি পাইনি। এই পাপবোধ আমাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। প্রিয়া আর পড়তে পারল না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তাহলে এই ছিল ঈশ্বরবাবুর গোপন দুঃখ? এই ছিল তার যন্ত্রণার কারণ? এই ছিল তার যন্ত্রণার কারণ? মিডল এজড ফিমেল তার ছেয়ে সেদিন রাতে হাতে নিয়ে এসেছিলেন। হয়তো সেটা ছিল সেই হারিয়ে যাওয়া শিশুটির কোনো স্মৃতিচিহ্ন। তিনি হয়তো জ্বরের ঘোরে প্রিয়াকে তার হারিয়ে যাওয়া ছেলের মা ভেবে ভুল করেছিলেন। পুরো ঘটনাটা প্রিয়ার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। ঈশ্বরবাবু নির্দোষ, তিনি কোনো পাপ করেননি, বরং সারা জীবন ধরে একটা বিরাট বোঝা বয়ে বেরিয়েছেন। আর অয়ন কিছু না জেনেই সেই মানুষটাকেই চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। প্রিয়া ডায়েরি আর ভাঙা হাড়ের টুকরোটা নিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটল। তাকে অয়নকে সব কথা জানাতে হবে, তাকে বলতে হবে সে কত বড় ভুল করেছে। বাড়িতে পৌঁছে সে দেখল অয়ন চুপ করে বসে আছে, তার হাতে একটা বেনামি চিঠি। তার মুখটা থমথমে, দৃষ্টি শূন্য। প্রিয়াকে দেখেই সে বলে উঠল, কোথায় গিয়েছিলে? প্রিয়া হাঁপাতে হাঁপাতে বলল, অয়ন, তোমায় একটা সত্যি কথা বলার আছে, খুব জরুরি। সে অয়নের হাতে ডায়েরিটা তুলে দিল, এটা পড়ো, বাবার ঘর থেকে পেয়েছি। অয়ন অবাক হয়ে ডায়েরিটা নিল। প্রিয়া তাকে সব কথা খুলে বলল, যমজ শিশুর কথা, হারিয়ে যাওয়া ভাইয়ের কথা। অয়ন অবিশ্বাস আর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সে ডায়েরির পাতাগুলো পড়তে শুরু করল, আর যত পড়ছিল তার মুখের রং ততই বদলে যাচ্ছিল। রাগ, ঘৃণা, অপমানের জায়গা নিচ্ছিল তীব্র এক আত্মগ্লানি আর অনুশোচনা। তার মনে পড়ল কিভাবে সে তার বাবাকে অপমান করেছে, কিভাবে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার নিজের বলা কথাগুলোই তার কানে বাজতে লাগল, আমি তোমার মতো বাবার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। অয়নের চোখ ফেটে জল এলো। সে বুঝতে পারল সে তার বাবাকে নয়, একজন দেবতাকে অপমান করেছে, একজন মানুষ যিনি তাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছেন, তাকে রক্ষা করার জন্য সারা জীবন ধরে একটা বিরাট সত্যি লুকিয়ে রেখেছেন। বাবা! একটা যন্ত্রণার্ত শব্দ তার গলা দিয়ে বেরিয়ে এলো। সে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে তার বাবাকে খুঁজে বের করতে হবে, তাকে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। প্রিয়া তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু পারল না। অয়ন তখন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলেছে। সে জানে না তার বাবা কোথায়, কিন্তু তাকে খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই অয়নের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। একটা অজানা নম্বর। অয়ন ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা শীতল, অচেনা কণ্ঠ ভেসে এলো। নিজের আসল পরিচয় জেনে কেমন লাগছে অয়ন? অয়নের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কে আপনি? ওপাশ থেকে একটা ক্রূর হাসির শব্দ শোনা গেল। আমি তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। যদি নিজের বাবাকে আর স্ত্রীকে জীবিত দেখতে চাও, তাহলে সোজা গ্রামের শেষের পুরো কুমোরশালায় চলে এসো, একা। ফোনটা কেটে গেল। অয়নের মাথাটা ঘুরে গেল। তার মানে বাবা ওই লোকটার হাতে বন্দী, আর প্রিয়াও। Middle-aged female 40 to 55 years old with a Bengali accent, with a clear West Bengali accent. Pacing, slow, deliberate and engaging, using silence to build tension, emphasize important details and give the listener time to reflect. Emotion. The voice must convey a subtle seriousness, showing an understanding of the dramatic plot.
সে দ্রুত বাড়ির দিকে তাকাল, কিন্তু প্রিয়া কোথাও নেই। অয়ন বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে, আর এই জালের কেন্দ্রে আছে সে আর তার হারিয়ে যাওয়া যমজ ভাই। পোড়ো কুমোরশালাটা গ্রামের একেবারে শেষ মাথায় জঙ্গলের ধারে অবস্থিত। এক সময় এটা অয়নের ঠাকুরদার ছিল, কিন্তু এখন তা পরিত্যক্ত। চারিদিকে ঝোপঝাড় আর চালের ওপর গজিয়েছে বুনো লতা। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন গা ছমছমে। অয়ন যখন সেখানে পৌঁছল তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। শেষ বিকেলের আলোয় কুমোরশালাটাকে আরও রহস্যময় দেখাচ্ছিল। ভেতরটা অন্ধকার। অয়ন কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকল। মাঝখানে একটা ভাঙা উনুনের পাশে প্রিয়াকে একটা খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখতে পেল সে। তার মুখে কাপড় গোঁজা, ভয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আর তার পাশেই মাটিতে অসহায়ভাবে বসেছিলেন ঈশ্বরবাবু। তার শরীর দুর্বল, পোশাকে কাঁদার দাগ। অয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা! সে চিৎকার করে এগিয়ে যেতে চাইল। এক পাও এগোবে না। অন্ধকারের মধ্য থেকে একটা কণ্ঠ ভেসে এল। অয়ন চমকে দাঁড়িয়ে পড়ল। ছায়ার মধ্য থেকে একজন লোক বেরিয়ে এল। লোকটার মুখটা অয়নের মতোই দেখতে। একই নাক, একই চোখ, একই মুখের গড়ন। শুধু তার চাহানিটা ছিল শীতল আর হিংস্র, আর তার মুখে ছিল একটা গভীর কাটা দাগ। অয়ন স্তব্ধ হয়ে গেল। এ তো তারই প্রতিবিম্ব। এই তাহলে তার যমজ ভাই আকাশ। আকাশের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। অবাক হচ্ছিস ভাই? নিজের ছায়ার সাথে দেখা করে কেমন লাগছে? অয়ন কোনো কথা বলতে পারল না। তার মনে হচ্ছিল যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। আকাশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ৩০টা বছর, ৩০টা বছর আমি নরকের মধ্যে বেঁচেছিলাম, আর তুই বেঁচেছিলি রাজার হালে। বাবা পেয়েছিস, ভালোবাসা পেয়েছিস, ঘর পেয়েছিস, আর আমি কি পেয়েছি? গঙ্গার ঘাটের প্রিয়, নোংরা নর্দমা আর অপরাধীদের লাথি ঝাঁটা। তার গলার স্বরে ছিল তীব্র ঘৃণা আর যন্ত্রণা। জানিস আমি কোথায় বড় হয়েছি? হুগলির ওপারে চোরা কারবারিদের আড্ডায়। ওরা আমাকে দিয়ে ভিক্ষে করাত, চুরি করাত। আমি প্রতিটি দিন মরেছি আর বেঁচেছি, আর একটাই স্বপ্ন দেখেছি, একদিন আমি তোকে খুঁজে বের করব, তোর কাছ থেকে আমার সব কিছু ফিরিয়ে নেব। অয়ন বলল, বাবা এর জন্য দায়ী নয়, উনি অসহায় ছিলেন। আকাশ অট্টহাসিতে ফেটে পড়ল। অসহায়? উনি ইচ্ছে করেই তোকে বেছে নিয়েছিলেন, কারণ তুই দেখতে সুন্দর ছিলি, স্বাস্থ্যবান ছিলি, আর আমাকে, একটা দুর্বল শিশুকে, উনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। এটাই তো সত্যি। না, এটা সত্যি নয়। পেছন থেকে দুর্বল কণ্ঠে ঈশ্বরবাবু বলে উঠলেন। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। আমি দুজনকেই বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আকাশ ঘুরে তার দিকে তাকাল। তার চোখে আগুন জ্বলছে। চুপ করো বুড়ো শয়তান, তোমার নাটক আমি আর দেখতে চাই না। আজ সব কিছুর হিসাব হবে। সে অয়নের দিকে ফিরে বলল, আজ তোকে একটা সুযোগ দেব, তোর প্রায়শ্চিত্ত করার সুযোগ। আকাশ তার কোমর থেকে একটা ধারালো ছোঁড়া বের করল। ছোঁড়াটা সে অয়নের পায়ের কাছে ছুঁড়ে দিল। ওঠাও এটা। অয়ন দ্বিধাগ্রস্তভাবে তাকিয়ে রইল। কি হল, ভয় পাচ্ছিস? আকাশ ব্যঙ্গ করে বলল। ওঠাও, আর ওই বুড়োটাকে শেষ করে দে, তাহলেই তোর স্ত্রী মুক্তি পাবে, আর তুইও তোর পাপ থেকে মুক্তি পাবি। অয়ন শিউরে উঠল। এটা আমি পারব না। পারবি। আকাশ শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, তোকে পারতেই হবে। তুই তো ওকে ঘর থেকে বের করেই দিয়েছিলিস, তুই তো ওর মৃত্যু কামনা করেছিলিস। আজ শুধু নিজের হাতে সেই কাজটা শেষ করবি, তাহলেই তো সব লেঠা চুকে যায়। আয়,
প্রমাণ কর যে তুই আমারই রক্ত। অয়নের মাথা ঘুরছিল। একদিকে তার বাবা, যিনি তার জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, আরেকদিকে তার স্ত্রী, তার ভালোবাসা, আর মাঝখানে সে, হাতে তার ভাইয়ের দেওয়া মৃত্যুর পরোয়ানা। সে কি করবে? কোন পথ বেছে নেবে? কোন পথ বেছে নেবে? তার মনে হল তার জীবনটা যেন একটা পোড়ামাটির পাত্রের মতো, যা উনুনের প্রচণ্ড তাপে ফাটল ধরেছে আর একটু আঘাতেই চুরমার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। ঈশ্বরবাবু, যিনি এতক্ষণ ধরে দুর্বলভাবে মাটিতে বসেছিলেন, তিনি তার সমস্ত শক্তি জড়ো করে উঠে দাঁড়ালেন। তার চোখে আর কোনো বিভ্রান্তি নেই, কোনো ভয় নেই, আছে শুধু গভীর এক পিতৃস্নেহ আর আত্মত্যাগের দৃঢ়তা। তিনি অয়নের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর কেউ কিছু বোঝার আগেই তিনি ছুটে গিয়ে সামনে থাকা একটা ভাঙা মাটির উনুনের ধারালো লোহার শিকটার উপর ঝাঁপিয়ে পড়লেন। বাবা! অয়ন আর প্রিয়া একসাথে চিৎকার করে উঠল। আকাশও বিস্ময়ে হতবাক হয়ে গেল। ধারালো শিকটা ঈশ্বরবাবুর বুক ফুঁড়ে বেরিয়ে গেল। রক্তের একটা ধারা গড়িয়ে পড়ল মাটিতে। তিনি একবার অয়নের দিকে তাকালেন, তার ঠোঁট নড়ে উঠল, যেন তিনি কিছু বলতে চাইলেন। তারপর তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। চারিদিকে নেমে এলো এক ভয়ঙ্কর মৃত্যুশীতল নীরবতা। অয়নের মনে হল সময় যেন থেমে গেছে। তার চোখের সামনে তার বাবা, যে মানুষটাকে সে কয়েকদিন আগেও ঘৃণাভরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সে আজ তার জীবন বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দিল। বাবা! এক যন্ত্রণার্ত আর্তনাদ অয়নের গলা চিরে বেরিয়ে এলো। সে দৌড়ে গিয়ে ঈশ্বরবাবুর রক্তাক্ত দেহটা নিজের কোলে তুলে নিল। বাবা, ওঠো, তুমি এটা করতে পারো না। আমি ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও। অয়ন শিশুর মতো করে কাঁদতে লাগল। তার চোখের জলে ঈশ্বরবাবুর মুখ ভিজে যাচ্ছিল। ঈশ্বরবাবুর ঠোঁটের কোণে তখনও সেই মৃদু হাসিটা লেগে আছে, যেন তিনি শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। আকাশ এই আকস্মিক ঘটনায় হতবম্ব হয়ে গিয়েছিল। তার পরিকল্পনা ছিল অয়নকে দিয়ে এই কাজটা করানোর, তাকে একজন পিতৃঘাতক বানানোর। কিন্তু এই বৃদ্ধ তার সব পরিকল্পনা ভেস্তে দিল। তার চোখে মুখে ফুটে উঠল তীব্র আক্রোশ। এই সুযোগে প্রিয়া কোনো ক্রমে নিজের বাঁধনটা আলগা করে ফেলেছিল। সে চিৎকার করে উঠল, খুনি! তুই একটা খুনি! তুই একটা খুনি! তার চিৎকারে আকাশের ঘোর কাটল। সে বুঝতে পারল এখানে আর বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। গ্রামের লোকজন হয়তো ছুটে আসবে। সে অয়নের দিকে শেষবারের মতো এক ঘৃণাভরা দৃষ্টিতে তাকাল। আজ তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, এই খেলা এখনো শেষ হয়নি। আমি আবার আসব। তোর কাছ থেকে সব কিছু কেড়ে নিতে আমি আবার আসব। এই বলেন সে অন্ধকারের মধ্যে দৌড়ে মিলিয়ে গেল। অয়ন তখনও তার বাবার নিথর দেহটা জড়িয়ে ধরে বসেছিল। তার কানে আকাশের হুমকি পৌঁছায়নি, তার চোখে প্রিয়ার কান্না পৌঁছায়নি। তার সমস্ত সত্তা জুড়ে তখন শুধু একটাই অনুভূতি, তীব্র, অসহনীয় এক অনুশোচনা। সে তার বাবাকে চিনতে ভুল করেছে, তার ভালোবাসাকে অপমান করেছে, তার ত্যাগের কোনো মূল্য দেয়নি। তার মনে পড়ল ছোটবেলায় একবার সে খুব অসুস্থ হয়েছিল। ঈশ্বরবাবু তাকে কোলে নিয়ে সারা রাত জেগে বসেছিলেন। তার মনে পড়ল তার বানানো প্রথম মাটির পুতুলটা দেখে বাবার চোখে কি আনন্দ সে দেখেছিল। এই সব স্মৃতিগুলো আজ ধারালো কাঁচের টুকরোর মতো তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল। কিছুক্ষণ পর প্রিয়ার চিৎকারে গ্রামের লোকজন আর পুলিশ এসে পৌঁছল।
চারিদিকে শোরগোল পড়ে গেল। পুলিশ আকাশকে ধরার জন্য তল্লাশি শুরু করল, কিন্তু তার কোনো চিহ্নও পাওয়া গেল না। ঈশ্বরবাবুর মৃতদেহটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অয়ন যেন সম্বিত ফিরে পেল। সে পুলিশকে থামিয়ে দিল। 1 মিনিট দাঁড়ান। সে তার বাবার জামার পকেটে হাত দিল। সে জানত না সে কি খুঁজছে, কিন্তু তার মন বলছিল কিছু একটা আছে। আর সে ভুল ছিল না। পকেটের ভেতর থেকে একটা ভাঁজ করা পুরনো কাগজ বেরিয়ে এলো। এটা ছিল একটা চিঠি, ঈশ্বরবাবুর হাতের লেখায় অয়নের উদ্দেশ্যে লেখা। প্রিয় অয়ন, যদি কোনোদিন এই চিঠিটা তুই পাস, তাহলে হয়তো আমি আর তোর সাথে কথা বলার জন্য বেঁচে থাকব না। আমি জানি তুই আমাকে ভুল বুঝেছিস, কিন্তু আমি তোকে দোষ দেই না। দোষ সব আমার ভাগ্যের। আমি তোকে একটা সত্যি কথা বলতে চাই, যা আমি সারা জীবন ধরে লুকিয়ে রেখেছি। তুই শুধু আমার পালক পুত্রই নস। চিঠির বাকি অংশটা ছেঁড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই কেউ ছিঁড়ে নিয়েছে। অয়ন হতবাক হয়ে ছেঁড়া চিঠিটার দিকে তাকিয়ে রইল। তুই শুধু আমার পালক পুত্রই নস, এর মানে কি? এর পরেও কি কোনো সত্যি লুকিয়ে আছে? কোন সত্যিটা বাবা তাকে বলতে চেয়েছিলেন? কে ছিঁড়ল এই চিঠি? আকাশ? অয়নের মাথাটা আবার গুলিয়ে গেল। তার মনে হল এই রহস্যের শেষ নেই। একটার পর একটা পর্দা সরছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে আরও গভীর, আরও অন্ধকার এক সত্যি। তার বাবার মৃত্যুটা যেন একটা কাহিনীর শেষ নয়, বরং এক নতুন, আরও ভয়ঙ্কর এক কাহিনীর শুরু। সে বুঝতে পারল আকাশ শুধু তার ভাই নয়, সে এই রহস্যের চাবিকাঠিও বটে। যতদিন না সে আকাশকে খুঁজে পাচ্ছে, ততদিন সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং তার বাবার বলা শেষ সত্যিটা জানার জন্য তাকে আকাশকে খুঁজে বের করতেই হবে। তার চোখে আর জল ছিল না, ছিল শুধু এক কঠিন প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা তাকে এক নতুন পথে নিয়ে যাবে, যে পথের শেষ কোথায় তা সে নিজেও জানত না। ঈশ্বরবাবুর শ্রাদ্ধশান্তি চুকে যাওয়ার পর বাড়িতে এক চঞ্চল নীরবতা নেমে এলো। অয়ন আর প্রিয়া দুজনেই যেন দুটি ছায়ামূর্তি হয়ে গিয়েছিল। তারা কথা বলত, কিন্তু তাদের কথার মধ্যে কোনো প্রাণ ছিল না। অয়নের কোমর শালাটা বন্ধ পড়ে রইল। যে হাত দুটো একদিন মাটিকে প্রাণ দিত, সেই হাত দুটো এখন পাথরের মতো ভারী। তার মনের মধ্যে সারাক্ষণ সেই ছেঁড়া চিঠিটার কথাগুলো ঘুরপাক খেত। তুই শুধু আমার পালক পুত্রই নস। এই অসমাপ্ত বাক্যটা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সে তার বাবার রেখে যাওয়া পুরনো ট্রাঙ্কটা আবার খুলল। এক এক করে সব জিনিসপত্র বের করে দেখতে লাগল। হঠাৎ তার হাতে একটা ছোট কাপড়ে মোড়া পুঁটলি ঠেকল। সেটা খুলতেই ভেতর থেকে একটা পুরনো বিবর্ণ ছবি বেরিয়ে এলো। ছবিটা দেখে অয়নের বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। ছবিতে একজন অল্পবয়সী মহিলাকে দেখা যাচ্ছে, তার কোলে একটি শিশু, আর তার পাশে দাঁড়িয়ে আছেন অল্পবয়সী ঈশ্বরবাবু। কিন্তু যেটা অয়নকে সবচেয়ে বেশি অবাক করল, সেটা হল মহিলার মুখটা। তার মুখের সাথে অয়নের মুখের অদ্ভুত এক মিল রয়েছে। তাহলে কি এই মহিলাই তার আসল মা? কিন্তু তাহলে ঈশ্বরবাবু কেন বলেছিলেন তিনি তাকে কুড়িয়ে পেয়েছেন? অয়নের মনে হল বাবা তাকে হয়তো পুরো সত্যিটা বলেননি। হয়তো তিনি কিছু একটা আড়াল করার চেষ্টা করছিলেন। এই নতুন রহস্যটা তাকে আরও অস্থির করে তুলল। সেদিন রাতে অয়ন ঘুমাতে পারছিল না। সে ছাদে এসে একা দাঁড়িয়েছিল। আকাশে লক্ষ লক্ষ তারা, কিন্তু অয়নের মনে হচ্ছিল তার জীবনটা ঘন অন্ধকারে ঢাকা। হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠল।
সেই অজানা নম্বর। অয়নের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সে ফোনটা ধরল। ওপাশ থেকে আকাশের সেই শীতল কণ্ঠস্বর ভেসে এল। "কি রে ভাই, খুব শান্তি লাগছে বুঝি বাবাকে হারিয়ে?" অয়ন দাঁতে দাঁত চেপে বলল, "তুই কি চাস আকাশ?" আকাশ হাসল। আমি তো শুধু আমার ভাগটা চাই, যে জীবনটা তুই চুরি করেছিস সেই জীবনটা।" "আমি কিছু চুরি করিনি।" "করেছিস," আকাশ বলল। "তুই সব কিছু পেয়েছিস আর আমি কিছুই পাইনি। এর বিচার হবে না?" অয়ন বলল, "সেই ছেঁড়া চিঠিটার বাকি অংশটা তোর কাছে আছে, তাই না? বল, বাবা কি লিখতে চেয়েছিল?" আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, "জানতে চাস? বেশ, তাহলে শোন। ওই বুড়োটা তোকে শুধু অর্ধেক সত্যি বলেছে। আসল সত্যিটা আরও ভয়ঙ্কর।" "কি সত্যি?" অয়নের গলা শুকিয়ে এলো। "আমাদের মা মরেনি, তাকে খুন করা হয়েছিল।" অয়ন স্তব্ধ হয়ে গেল। "খুন? কে খুন করেছে?" "আমাদের বাবা," আকাশ শান্ত গলায় বলল। "আমাদের আসল বাবা।" অয়নের বিশ্বাস হচ্ছিল না। "মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস!" "মিথ্যে বলছি? তাহলে ওই ছবিটার কথাই ধর। ওই ছবিতে যে মহিলাকে দেখছিস, উনিই আমাদের মা। আর ওই যে শিশুটা, ওটা আমি, আকাশ। ঈশ্বরবাবু আমাদের মায়ের প্রেমিক ছিলেন। তিনি আমাদের বাবাকে খুন করে আমাদের দুজনকে নিয়ে পালিয়ে এসেছিলেন, কিন্তু পথে আমাকে হারিয়ে ফেলেন। এবার বুঝলি কেন তিনি তোকে সারা জীবন ধরে আগলে রেখেছেন? কারণ তুই তার পাপের সাক্ষী।" অন্ত্রের প্রতিটি কথা অয়নের মাথায় বজ্রপাতের মতো আঘাত করছিল। মাথা, বাবা, খুন, প্রেম সব কিছু তাল গোল পাকিয়ে যাচ্ছিল। এটা কি সত্যি হতে পারে? ঈশ্বর বাবু, যে মানুষটাকে সে দেবতা বলে জেনে এসেছে, তিনি একজন খুনি? "আমি তোর কথা বিশ্বাস করি না," অয়ন বলল। "করবি," আকাশ বলল, "খুব শিগগিরই করবি। আমি তোকে প্রমাণ দেব, কিন্তু তার একটা দাম আছে।" "কি দাম?" "তোর জীবন, অথবা তোর স্ত্রীর জীবন। বেছে নে।" ফোনটা কেটে গেল। অয়ন ছাদের ওপর বসে পড়ল। তার শরীর কাঁপছিল। আকাশের বলা কথাগুলো যদি সত্যি হয়, তাহলে তার এতদিনের সব বিশ্বাস, সব ধারণা ধুলোয় মিশে যাবে। সে কাকে বিশ্বাস করবে? তার মৃত বাবাকে, নাকি তার জীবিত কিন্তু হিংস্র ভাইকে? সে বুঝতে পারছিল সে একা এই রহস্যের সমাধান করতে পারবে না। তাকে সাহায্য চাইতে হবে, কিন্তু কার কাছে? পুলিশ আকাশকে বিশ্বাস করবে না। তারা ভাববে এটা দুই ভাইয়ের ব্যক্তিগত শত্রুতা। হঠাৎ তার জ্ঞানেন্দ্র ঠাকুরের কথা মনে পড়ল। মন্দিরের সেই বৃদ্ধ পুরোহিত, তিনি বলেছিলেন, ঈশ্বরের কপালে অনেক দুঃখ। হয়তো তিনি কিছু জানেন, হয়তো তিনিই বলতে পারবেন আসল সত্যিটা কি। অয়ন সিদ্ধান্ত নিল পরদিন সকালেই সে জ্ঞানেন্দ্র ঠাকুরের কাছে যাবে। এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে, তার জন্য যা কিছু মূল্য দিতে হোক না কেন। পরদিন খুব সকালে অয়ন মন্দিরে গিয়ে হাজির হল। জ্ঞানেন্দ্র ঠাকুর তখন পূজার প্রস্তুতি নিচ্ছিলেন। অয়নকে দেখে তিনি একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। পূজা শেষ হওয়ার পর অয়ন তার কাছে গেল। সে তাকে সব কথা খুলে বলল, যমজ ভাইয়ের কথা, আকাশের বলা ভয়ঙ্কর অভিযোগের কথা, আর ছেঁড়া চিঠিটার কথা। জ্ঞানেন্দ্র ঠাকুর সব শুনে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, "আমি জানতাম একদিন এই সত্যিটা সামনে আসবেই।" অয়নের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। "তার মানে আপনি সব জানেন?" জ্ঞানেন্দ্র ঠাকুর মাথা নাড়লেন। "সবটা নয়, তবে কিছুটা জানি। ঈশ্বর আমার বন্ধু ছিল। সে মাঝে মাঝে তার দুঃখের কথা আমাকে বলত।" তিনি বলতে শুরু করলেন, "তোর মা, যার নাম ছিল আরতি, সে ছিল এই গ্রামেরই মেয়ে।
খুব সুন্দর আর গুণী ছিল, কিন্তু তার বিয়ে হয়েছিল এক ভয়ঙ্কর লোকের সাথে, তোর বাবা দেবরাজ চৌধুরী। দেবরাজ ছিল এক জমিদার, কিন্তু স্বভাবে ছিল রাক্ষস। সে আরতির ওপর খুব অত্যাচার করত। ঈশ্বর তখন ওই জমিদার বাড়িতেই মালির কাজ করত। সে ছিল খুব সৎ আর দয়ালু। আরতি আর ঈশ্বরের মধ্যে একটা পবিত্র বন্ধুত্ব গড়ে উঠেছিল। ঈশ্বর আরতিকে বোনের মতো দেখত। জ্ঞানেন্দ্র ঠাকুর থামলেন, একটা দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর তোরা জন্মালি, তুই আর আকাশ। দেবরাজ তোদের নিজের সন্তান বলে মানতে চাইল না। সে সন্দেহ করত তোরা ঈশ্বরের সন্তান। একদিন রাতে দেবরাজ মদমত্ত অবস্থায় আরতিকে খুন করে, আর তোদের দুজনকেও মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল। ঈশ্বর সেটা দেখতে পায়। সে দেবরাজের সাথে লড়াই করে তোদের দুজনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে আসে। সে তোদের নিয়ে এই গ্রামে ফিরে আসে, নতুন জীবন শুরু করার জন্য। অয়নের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তাহলে আকাশ যা বলেছে তার অনেকটাই মিথ্যে। ঈশ্বরবাবু খুনি নন, তিনি ছিলেন রক্ষাকর্তা। তাহলে বাবা কেন আমাকে বলেননি যে আমার আর একজন ভাই আছে? অয়ন জিজ্ঞাসা করল। কারণ সে ভয় পেত। জ্ঞানেন্দ্র ঠাকুর বললেন, সে ভয় পেত দেবরাজ যদি কোনোদিন তোদের খুঁজে পায়, তাই সে তোদের পরিচয় গোপন রাখতে চেয়েছিল। সে আকাশকে যে মাঝির কাছে দিয়েছিল, সেও ছিল দেবরাজের লোক। তারা আকাশকে তুলে নিয়ে যায়। ঈশ্বর অনেক খুঁজেছিল, কিন্তু আর পায়নি। সে ভেবেছিল আকাশ হয়তো মারাই গেছে। আর ওই ছেঁড়া চিঠি, ওটার মানে কি? তুই শুধু আমার পালক পুত্রই নস। এর পরের কথাটা ছিল, তুই আমার বন্ধুর আমানত, আমার দায়িত্ব। জ্ঞানেন্দ্র ঠাকুর বললেন, ঈশ্বর হয়তো চেয়েছিল তুই সত্যিটা জান, কিন্তু এমনভাবে যাতে তুই দেবরাজের বিপদের মুখে না পড়িস। অয়নের কাছে সব কিছু সাফ হয়ে গেল। তার বাবা কোনো পাপ করেননি। তিনি সারা জীবন ধরে শুধু দায়িত্ব পালন করে গেছেন। আর আকাশ, সে হয়তো ছোটবেলা থেকে ভুল জেনে ভুল পরিচয়ে বড় হয়েছে। দেবরাজ হয়তো তাকে শিখিয়েছে যে ঈশ্বরই তাদের শত্রু। সে ঘৃণার শিকার, ষড়যন্ত্রের শিকার। অয়নের মনে আকাশের জন্য আর কোনো রাগ রইল না, শুধু করুণা হল। সে তার ভাই, তার রক্ত। তাকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে হবে। দেবরাজ চৌধুরী এখন কোথায়? অয়ন জিজ্ঞাসা করল। সে অনেক দিন আগেই এই গ্রাম ছেড়ে চলে গেছে। কেউ জানে না সে কোথায়। অয়ন উঠে দাঁড়াল। তার চোখে এক নতুন দৃঢ়তা। আমাকে আকাশকে খুঁজে বের করতে হবে ঠাকুরমশাই, তাকে সত্যিটা জানাতে হবে। জ্ঞানেন্দ্র ঠাকুর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। ঈশ্বর তোর সহায় হন বাবা, কিন্তু খুব সাবধানে থাকিস, পথটা খুব কঠিন। অজয় মন্দির থেকে বেরিয়ে এলো। তার মনে আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। সে জানে তাকে কি করতে হবে। এটা শুধু তার ব্যক্তিগত লড়াই নয়, এটা তার বাবার সম্মান রক্ষার লড়াই, তার ভাইয়ের জীবন বাঁচানোর লড়াই। সে প্রিয়াকে ফোন করে সব কথা বলল। প্রিয়াও তাকে সমর্থন জানাল। অয়ন ঠিক করল সে হুগলির ওপারে যাবে, যেখানে আকাশ বড় হয়েছে। সে সেই অপরাধ জগতের গভীরে প্রবেশ করবে, যেখানে তার ভাই হারিয়ে গিয়েছিল। এটা ছিল এক অনিশ্চিত যাত্রা। সে হয়তো আর ফিরে নাও আসতে পারে, কিন্তু তাকে যেতেই হবে, কারণ দুই ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অসম্পূর্ণ গল্প, আর সেই গল্পের শেষটা তাকেই লিখতে হবে। হুগলির অপর পারের জগৎটা ছিল অয়নের পরিচিত পলাশাবনী থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বাতাসে মাটির সোদা গন্ধের বদলে ছিল নর্দমার দুর্গন্ধ আর ডিজেলের ধোঁয়া। মানুষের চোখে ছিল অবিশ্বাস আর সন্দেহ। অয়ন বুঝতে পারছিল এখানে টিকে থাকা সহজ হবে না। সে একটা সস্তা হোটেলে ঘর ভাড়া নিল, আর তারপর শুরু করল তার অনুসন্ধান। সে বিভিন্ন চায়ের দোকানে, ঘাটে, বাজারে ঘুরে ঘুরে আকাশের খোঁজ করতে লাগল,
কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না। তার মতো একজন বাইরের লোককে সবাই সন্দেহের চোখে দেখছিল। কয়েক দিন কেটে গেল। অয়নের টাকা ফুরিয়ে আসছিল, আর তার আশাও কমে আসছিল। সে বুঝতে পারছিল এভাবে হবে না। তাকে এই জগতের অংশ হতে হবে যদি সে এর রহস্য ভেদ করতে চায়। সে একটা গ্যারেজে কাজ নিল। সারা দিন ধরে গাড়ি সারানোর কাজ করত, আর সন্ধ্যায় সে বিভিন্ন আড্ডায় গিয়ে কান পেতে রাখত। সে ধীরে ধীরে এই এলাকার ভাষা, এখানকার নিয়মকানুন শিখতে লাগল। তার শিল্পী হাত দুটো এখন গ্রিজ আর কালিতে মাখামাখি, কিন্তু তার লক্ষ্য ছিল স্থির। একদিন গ্যারেজে কাজ করার সময় সে দুজনের কথা শুনতে পেল। তারা দেবরাজ চৌধুরী নামে একজনের কথা বলছিল। অয়নের কান খাড়া হয়ে গেল। তারা বলছিল দেবরাজ এখন এই এলাকার সবচেয়ে বড় চোরা কারবারি, আর তার ডান হাত হল আকাশ নামে এক যুবক। অয়ন বুঝতে পারল সে সঠিক পথেই এগোচ্ছে। সে ওই লোক দুটোর পিছু নিল। তারা একটা পুরনো গুদামে গিয়ে ঢুকল। অয়ন লুকিয়ে গুদামের ভেতরে উঁকি দিল। ভেতরে অনেক লোকজন, আর মাঝখানে একটা চেয়ারে বসে আছে আকাশ। তার হাবভাব এখন অনেকটাই বদলে গেছে। সে এখন একজন নেতা। আর তার পাশে একটা সিংহাসনের মতো চেয়ারে বসেছিল এক প্রৌঢ়, যার চোখে মুখে ফুটে উঠছিল ক্রূরতা আর অহংকার। অয়ন বুঝতে পারল ওই হল দেবরাজ চৌধুরী, তার আসল বাবা। অয়নের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে এতদিন ধরে যাকে খুঁজছিল সে আজ তার চোখের সামনে। কিন্তু এখন সে কি করবে? সে কিভাবে আকাশের সামনে যাবে? কিভাবে তাকে সত্যিটা বলবে? হঠাৎ গুদামের ভেতর একটা শোরগোল উঠল। দেবরাজ তার এক লোককে প্রচণ্ড মারধর করছে, কারণ সে কাজে ভুল করেছিল। আকাশ চুপ করে দাঁড়িয়ে দেখছিল। তার মুখে কোনো ভাবান্তর নেই। অয়নের মনে হল এই পরিবেশ থেকে আকাশকে বের করে আনা প্রায় অসম্ভব। সে ঘৃণার মধ্যে বড় হয়েছে। সে নিজেই এখন ঘৃণার অংশ। অয়ন ঠিক করল তাকে একটা ঝুঁকি নিতেই হবে। সে রাতের আধারে গুদামে প্রবেশ করার সিদ্ধান্ত নিল, যখন আকাশ একা থাকবে। সেই রাতে অয়ন তার সমস্ত সাহস সঞ্চয় করে গুদামের পেছনে গেল। একটা ছোট্ট জানালা দিয়ে সে ভেতরে ঢুকল। গুদামটা তখন খালি, শুধু আকাশ একা একটা চেয়ারে বসে মদ খাচ্ছিল। অয়ন নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়াল। আকাশ! তার ডাকে আকাশ চমকে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে অয়নকে দেখেই উঠে দাঁড়াল। তার হাতে চলে এলো একটা ছোট্ট পিস্তল। তুই তুই এখানে কি করে এলি? অয়ন শান্ত গলায় বলল, আমি তোমার সাথে কথা বলতে এসেছি ভাই। ভাই? আকাশ ব্যঙ্গের হাসি হাসল। তোর মতো লোকের মুখে ভাই ডাকটা মানায় না। আমি সব জেনে গেছি আকাশ, অয়ন বলল। মা, বাবা, দেবরাজ, আমি সব জানি। তোমাকে যা বলা হয়েছে সব মিথ্যে। সে এক এক করে আকাশকে সব কথা বলল। জ্ঞানেন্দ্র ঠাকুরের বলা সব সত্যি। আকাশের মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে গেল। সে বলল, চুপ কর, আমি তোর কোনো গল্প শুনতে চাই না। দেবরাজই আমার বাবা, তিনি আমাকে বাঁচিয়েছেন। আর ওই ঈশ্বর, সে ছিল একটা শয়তান। না আকাশ, তুমি ভুল করছ, অয়ন কাকতি মিনতি করে বলল। দেবরাজই আমাদের আসল শত্রু। সে মাকে খুন করেছে। প্রমাণ আছে? আকাশ জিজ্ঞাসা করল। প্রমাণ? অয়ন থমকে গেল। তার কাছে তো কোনো প্রমাণ নেই, আছে শুধু জ্ঞানেন্দ্র ঠাকুরের কথা। ঠিক সেই মুহূর্তে গুদামের দরজা খুলে গেল। ভেতরে ঢুকল দেবরাজ চৌধুরী, তার হাতে বন্দুক। আমি প্রমাণ, দেবরাজ ক্রূর গলায় বলল। আমি প্রমাণ যে তোর মতো বোকা আর কেউ নেই অয়ন। সে আকাশের দিকে তাকিয়ে বলল,
আমি জানতাম তুই একদিন আসবি, তাই আমি এই ফাঁদটা পেতে রেখেছিলাম। আর আমার ছেলে, আমার বিশ্বস্ত আকাশ আমাকে সাহায্য করেছে তোকে এখানে নিয়ে আসতে। অয়ন হতবাক হয়ে আকাশের দিকে তাকাল। তাহলে কি আকাশ তাকে ইচ্ছে করে এখানে আসতে দিয়েছে? এটাও কি তার ষড়যন্ত্রের অংশ? আকাশের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। দেবরাজ বন্দুকটা অয়নের দিকে তাক করে বলল, ৩০ বছর আগে তোর বাবা আমার হাত থেকে তোদের কেড়ে নিয়েছিল। আজ আমি তার শোধ নেব। প্রথমে তোকে মারব, তারপর তোর ওই বুদ্ধিমতী স্ত্রীকেও। সে হাসল। চিন্তা করিস না আকাশ, তোর জায়গাটা নিয়ে নেবে। সে তোর পরিচয়ে পলাশবনিতে ফিরে যাবে, তোর সব সম্পত্তি ভোগ করবে, কেউ কিচ্ছুটি টের পাবে না। অয়ন বুঝতে পারল সে আজ শেষ, কিন্তু সে মরার আগে একটা শেষ চেষ্টা করতে চাইল। সে আকাশের দিকে তাকিয়ে তার পকেট থেকে সেই ভাঙা পোড়ামাটির হাড়ের টুকরোটা বের করল। এটা মনে আছে আকাশ? বাবা এটা আমাদের দুজনের জন্য বানিয়েছিলেন। একটা তোমার কাছে, আরেকটা আমার কাছে থাকার কথা ছিল। আকাশ হাড়ের টুকরোটার দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখের কঠোরতা যেন একটু নরম হল। তার মনে পড়ল খুব ছোটবেলায় তার কাছেও এমনই একটা হাড়ের টুকরো ছিল। দেবরাজ তার কাছ থেকে সেটা কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিল। ঠিক সেই দ্বিধার মুহূর্তে অয়ন ঝাঁপিয়ে পড়ল দেবরাজের ওপর। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আকাশ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কার পক্ষ নেবে? তার জন্মদাতা পিতা, যে তাকে সারা জীবন ধরে ব্যবহার করেছে, নাকি তার যমজ ভাই, যে তার জন্য নিজের জীবন বাজি রেখেছে?